শাসনের বাধা পেলেও শিক্ষার্থীদের সহযোগিতা কেমন? এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই, দেখবেন ব্র্যাকের একটা শিক্ষার্থী এসে তার চাকরি খুঁজে নিতে পারছে, বুয়েটের শিক্ষার্থী, রুয়েটের শিক্ষার্থী, চুয়েটের শিক্ষার্থী, কিংবা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, চিটাগাং ইউনিভার্সিটির শিক্ষার্থী অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, প্রত্যেকটা শিক্ষার্থী যিনি নিজেকে কোয়ালিফাইড মনে করছেন, তিনি ডাকসুর এই আয়োজন একটা স্বপ্নের জায়গায় খুঁজে নিতে পারছেন, এটা আমাদের সফলতা। কে আসলো, কে গেল, কে এবং আমরা সবার মুখে যে হাসিটা দেখতে পাচ্ছি এটাই সব, এটাই আমাদের প্রশান্তি। কে বাধা দিল, এমন চাকরি আপনার হচ্ছে 1.5 লাখকে 1.5 লাখ 2 লাখ এমন স্যালারি আছে স্টুডেন্ট, এবং আছে দেখতে পাচ্ছি অনেকগুলো স্টুডেন্ট তারা চায়না যাবে, তাদের স্কলারশিপ হয়ে গেছে। তো এই যে এতগুলো পরিবারের মুখে যে আমরা হাসি ফোটাতে পারলাম, এটা শিবিরের জন্য মানে ডাকসুর জন্য যে সাদিক কায়েম ভাইয়ার, এটা অবশ্যই আমি মন থেকেই বলবো যে এটা অ্যাপ্রিসিয়েটের একটা বিষয়। এইটা মানে আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি। আমি এটা জানতাম না, ফেসবুক স্ক্রল করতে করতে এটা দেখলাম। তো এখানে আসছি, আমি কয়েকটা সিভি ড্রপ করছি, এখন দেখা যাক। অনেক ভালো একটা উদ্যোগ মনে হয়েছে যে আমাদের জন্য। খুব হ্যান্ডসাম স্যালারিতে, লাখের উপরে, লাখের কাছাকাছি, আরও অনেক বড় অ্যামাউন্টের, দ্বিগুণ অ্যামাউন্টের, এরকম বেশ ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের স্যালারি এখানে আছে বিভিন্ন জবের। আবার কাজও করবে বাংলাদেশে। তো এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আগেও ছিল না এমন, আগে তারা তাদের দেশের লোকজনকে নিয়ে আসতো, তাদের দেশের লোকবল বাড়তো, এভাবেই হয়তো হতো। তো এখন এসে আমরা চেষ্টা করছি যে এখানে আমার দেশের তরুণরাই কাজ করবে। এটার জন্য এই জব ফেয়ারের আইডিয়া, জব ফেয়ারের চিন্তা করা। তো আলহামদুলিল্লাহ আমরা যখন চিন্তা করেছি সব বেশ ভালোভাবে আগাচ্ছিল। আমরা স্বপ্ন দেখেছিলাম যে আমরা আসলে আমাদের যারা সম্মানিত শিক্ষক, সম্মানিত দেশের যারা সরকারি দায়িত্ব পালন করছে, প্রত্যেকে এটাকে বরং ওন করে এটাকে আরও কেমনে ম্যাক্সিমাইজ করা যায়। আমরা খুশি হতাম যদি এই সংশ্লিষ্ট মন্ত্রী এসে বলতেন তোমরা এই আয়োজনটা করো, বরং এটার পর আরও 2টা করো, 3টা করো। আরও দেশে যে কটা জাপানের আছে, রাশিয়ার আছে, ইউএসের আছে, ভারতের আছে, যত রাষ্ট্রের প্রতিষ্ঠান বাংলাদেশে এক্সিস্ট করে, প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিষ্ঠানের সকল পোস্টে বাংলাদেশের নাগরিকদের জব নিশ্চিত করার জন্য তোমরা এটাকে বড় প্রজেক্ট আকারে নাও, আমরা হেল্প করবো, এটা বলতে পারতেন। বরং এটা না বলে তারা বলছেন এই প্রোগ্রামটা হতে দেবে না। এটা লজ্জার জায়গা, লজ্জার ব্যাপার। কিন্তু যে জিনিসটা সরাসরি শিক্ষার্থী এসে জব পাবে, আমার 28 জনের তো কেউ এখানে জব নেওয়ার জন্য আসে নাই। আমার নির্বাচিত প্রতিনিধি 28 জনে কেউ এখানে সিভি সাবমিট করবে না, এটা শিক্ষার্থীরাই নেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে উপকৃত হবে। আপনি তাদেরকে একটা বেকারত্বের কারখানায় রূপ নিচ্ছেন, সেখানে এরকম একটা পরিবেশ দেশে ক্রিয়েট করছেন যেখানে হাহাকার। সে জায়গায় আপনি জবের একটা অপরচুনিটি ক্রিয়েট করতে আমরা চাচ্ছি, লড়াই আপনি সামিল হবেন, আপনি নেতৃত্ব দিবেন সামনে, সেটা না বলে আপনি ইনডোর ডিসকাশনে বলেন এই প্রোগ্রাম হতে দিবে না। ভাবচাচা না থাকলে হচ্ছে জব পাওয়াটা যেমন মুশকিল, তো এই কোম্পানিগুলির হচ্ছে নাম আমরা জানতে পারতাম না। তো একই ছাদের নিচে এতগুলি কোম্পানির হচ্ছে সুযোগ অনেকেই সবাই পেয়ে যাচ্ছে। অবশ্যই এটা খুব একটা ভালো সুযোগ। এখন বাংলাদেশের যদি আপনি জবের সেক্টরগুলো বলেন, এখন জব অ্যাকচুয়ালি ডিফিকাল্ট অনেক, বাট এই সেক্টরে এই উদ্যোগটা নিয়ে আমি মনে করি অনেক ভালো। রেফারেন্সটা অনেক বেশি লাগে বাংলাদেশে, যে আপনার যোগ্যতা আছে বাট আপনি জব পাবেন না, কারণ রেফারেন্স নাই বা হচ্ছে অনেক মোটা অঙ্কের একটা টাকা দিতে হয়। বাট ডাকসুই আয়োজনটা করে আমি মনে করি আপনার যদি যতটুকু যোগ্যতা আছে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেই লেভেলেই যেতে পারবেন। আসলে এবারে ডাকসু খুবই কিন্তু চমকপ্রদ কাজ করে যাচ্ছে, একের পর এক তারা আসলে শিক্ষার্থী বান্ধব হয়ে কাজ করছে। আমরা বিভিন্ন সময় মিডিয়াতে যেটা দেখছি, এবং শিক্ষার্থীদের জন্য আসলে ডাকসু আর ডাকসুর কাজ এটাই ফোকাসড পয়েন্ট হওয়া উচিত। আমাদেরকে ভালো কোনটা সেটা বিচার করতে হবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা ঘটেনি। সেটা হচ্ছে যে আপনারা জানেন গতকালকে 450 জন শিক্ষার্থীকে ফ্রিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছে সাদিক কায়েম বা ডাকসু। যাদের চাকরি হয়েছে তাদের বেতন কম নয়, কারো বেতন 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লক্ষ টাকা পর্যন্ত। এবং যে কোম্পানিতে চাকরি হয়েছে এলিতেলি কোম্পানি নয়, চায়নার বাঘা কোম্পানি, 40টা কোম্পানি বাংলাদেশে ডাকসুতে এসেছে, এবং সেই 40টা কোম্পানিতে 450 জন শিক্ষার্থীর চাকরি হয়েছে। এটা কে করেছে? ডাকসু করেছে, শিবির করেছে, সাদিক কায়েম করেছে। এই অনুষ্ঠান করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধা দিয়েছে, অনেকভাবে বাধা দিয়েছে এবং চ্যালেঞ্জ করেছিল যে তোমাদের এই অনুষ্ঠান আমরা করতে দেব না। তারপরও সেই চ্যালেঞ্জকে উপেক্ষা করে ডাকসু এই অনুষ্ঠান করেছে এবং সফলভাবে শেষ করেছে। আপনি চিন্তা করতে পারেন, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, সে চায়নার মতো একটা পরাশক্তি দেশের বড় বড় বাঘা কোম্পানি, 40টা কোম্পানি বাংলাদেশে নিয়ে আসছে এবং সেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের ফ্রিতে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। আপনাদের একটা ঘটনা বলে, কিছুদিন আগের ঘটনা। সাদিক কায়েম যেদিন বিয়ে করলো, বিয়ের একদিন পরে নতুন স্ত্রীকে রেখে 7 দিনের চায়না সফরে গেছে সাদিক কায়েম। দেখেন, শিবিরের কোনো নেতাকর্মীরা কোনো জায়গায় যদি সফরে যায় তাহলে কিন্তু শুধু ওই বেড়াতে যায় না, দেখতে যায় না। সাদিক কায়েমেরা যে চায়নাতে গিয়েছে
শুধু ওখানে বেড়াতে যায়নি, ওখানে বিভিন্ন কোম্পানির সাথে তারা দেখা সাক্ষাৎ করেছে, কথাবার্তা বলেছে। সেটার প্রতিফলন আমরা গতকালকে টিএসসিতে দেখতে পেলাম, যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রীরও এরকম মানে যোগাযোগ নেই শিবিরের যেটা আছে। এর আগে আপনারা দেখেছেন যে 841 কোটি টাকার প্রকল্প নিয়ে আসছে একজন সাধারণ ডাকসু নেতা হয়ে, যেটা এমপি মন্ত্রীরাও পারে না। তো দর্শক, এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশে আরেকটা ছাত্র সংগঠন আছে, তারাও দাবি করে তারা ছাত্র সংগঠন, ছাত্রের কল্যাণে কাজ করে, ছাত্র দল। তাদের কাজ কি? তারাও কিন্তু চায়নাতে গিয়েছিল। দেশ স্বাধীনের পর থেকে তাদের কোনো ছাত্র বান্ধব কোনো কাজ দেখতে পেয়েছেন? না, কেউ দেখতে পায়নি। সামনে ডাকসু নির্বাচনে আসতেছে, এবারও যদি নির্বাচন দেয় প্রশাসন, যেহেতু বিএনপির সব প্রশাসন দিয়ে ভরা, এরা তো নির্বাচন দিতে চাইবে না, এখন পর্যন্ত তফসিল ঘোষণা করেনি। যদিও নির্বাচন দেয়, শিবিরের সাথে এরা পেরে উঠবে না ইনশাল্লাহ, যদি সুষ্ঠু নির্বাচন হয়। তো প্রিয় দর্শক, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নেতাদের সাথে কী আচরণ করছে, কিভাবে এই আয়োজনটা বন্ধ করতে চাইছিল, এটা এস.এম. ফরহাদ তার নিজের মুখে বলেছে। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। জানানোর ইচ্ছা ছিল না, কিছু কষ্ট, কিছু বেদনা শেয়ার করবার জন্য দাঁড়িয়েছি। আজকের এই প্রোগ্রামটি যখন হয়, যখন আমরা ঘোষণা করি, তখন আমাদের কাছে ফিলিংস ছিল প্রোগ্রামটা এমন হবে যেখানে প্রোগ্রাম শেষে দেখব 430টা পদে আমাদের কিছু শিক্ষার্থী, যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে, চাইনিজ প্রতিষ্ঠান, সেখানে খুব হ্যান্ডসাম স্যালারিতে জব পাবেন এবং তারা একটা হাসি মুখ নিয়ে এখান থেকে বিদায় নেবেন। একটা সুন্দর প্রোগ্রাম। বাট এই প্রোগ্রামটাকেও একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে আমরা কখনোই কল্পনা করি নাই। আমরা যখন, আমি কিছু কথা বলার ইচ্ছা ছিল না, শুধুমাত্র আপনারা যাতে জানেন, আপনারা যারা আসছেন তারা যাতে বুঝতে পারেন প্রোগ্রামটা এমনি এমনি হয় নাই, বা এখানে কী কী চ্যালেঞ্জ ছিল, একটু জানবার জন্য কিছু শেয়ার করে আমি শেষ করবো আমার বক্তব্য। আপনারা জানেন ডাকসুর পক্ষ থেকে এর আগে আমাদের একটা আইসিটি মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি ছিল, একটা এমইউ ছিল, যেটা আমাদের প্ল্যান ছিল যে 5-6 মাসের মধ্যেই প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব হবে এবং শিক্ষার্থীরা সেখানে ট্রেনিং পাবে, শিক্ষার্থীরা উপকৃত হবে। এই ছিল আমাদের প্ল্যান। কিন্তু বর্তমান পরিবেশ চেঞ্জ হওয়ার পরে, অর্থাৎ ফেব্রুয়ারির পরে আমরা দেখি সেই প্রজেক্টটি আর চলমান নাই, সেটি ক্যান্সেল। আমরা জিজ্ঞেস করছিলাম, স্যার এই প্রোগ্রামটা তো কম্পিউটার ল্যাব তো 18টা হলে যাবার কথা, এটি তো আমাদের অফিসে যাবে না, ডাকসুর অফিসে যাবে না, আমরা বাড়ি নিয়ে যাব না, শিবিরের অফিসে যাবে না, তাহলে এটা ক্যান্সেল হলো কেন? বলছেন যে আমরা জানি না, কিচ্ছু করার নাই, এটা এভাবেই চলবে। ঠিক এই প্রোগ্রামটির প্ল্যান যখন আমরা করেছি, তখন আমরা ভাবছিলাম সব কিছুই ঠিকঠাক হবে। একজন সম্মানিত শিক্ষক, সিনিয়র ব্যক্তি, তিনি ঘরোয়া মিটিংয়ে বলছেন এই প্রোগ্রাম হতে দেবো না কোনোভাবেই, এই প্রোগ্রাম এখন হলে ডাকসুর সুনাম হবে, এখন প্রোগ্রামটা হওয়া যাবে না। এই হচ্ছে মানে অবস্থা। এবং এই প্রোগ্রাম না হওয়ার জন্য যা যা করতে হয় 2-1টা পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম ফোন দিয়ে যে আপনি যেটা করছেন প্রোগ্রামটা তো আমাদের জন্য করছি না, এখন ডাকসুর 28 জনের কেউ চাকরি নেবে না। আমি ড্যাম শিওর, এটা গ্যারান্টি দিতে পারবো, ডাকসুর সম্পাদক এবং সদস্যদের মধ্য থেকে 28 জন যে নির্বাচিত প্রতিনিধি, একজনও এখানে চাকরি নেবে না। তাহলে কেন এটা বাধা দিচ্ছেন? বলুন যে বাবা কিচ্ছু করার নাই। তারপরে সেম ভাবে সরকারের পক্ষ থেকে আজকে এখানে একজন মন্ত্রী আসবার কথা, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা দেখতে পাচ্ছেন তিনি আসেন নাই। এই প্রোগ্রামটা যেমন করে না হওয়ার জন্য যা যা করা হয়েছিল সবটাই চেষ্টা করা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হয়েছে। আমি এটার জন্য ধন্যবাদ জানাবো চাইনিজ এম্বাসি এবং কনফুসিয়াস ইনস্টিটিউট, এবং স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমাদের আন্তর্জাতিক সম্পাদক খান জসিমউদ্দিনকে। তার জন্য একটা করতালি হবে প্লিজ। এই যে এই লড়াই, আমরা এইটুকু বলতে চাই এই সেই সিনিয়র ব্যক্তিদেরকে, স্যার আপনারা যদি আজকে আসতেন আমরা খুব খুশি হতাম। আজকে এই প্রোগ্রামে আপনারা না আসার মধ্য দিয়ে আপনাদের যে অভিভাবক তুল্য অবস্থান, এখান থেকে নিজেদেরকে সরিয়ে এনেছেন, আমাদের কোনো আফসোস নাই। আপনারা যদি আসতেন, মাননীয় মন্ত্রী যারা যারা আসবার শুরুতে কথা দিচ্ছেন তারা যদি আসতেন, বা শেষে যারা কনফার্ম করছেন তারাও যদি আসতেন, শিক্ষকদের মধ্যে যারা অভিভাবক তুল্য তারা যদি আসতেন, এটাকে ওন করতেন, বলতেন বাবারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা 105 বছরে পারি নাই এট এ টাইম একই দিনে 430টা পদে চাকরি দেবার এটা আয়োজন করছে, এটাকে আমরা ওন করছি, এটুকু যদি বলতেন আমরা আপনাকে রেসপেক্ট করতাম, হৃদয়ে ধারণ করতাম। আপনারা এটা করতে পারেন নাই, তাহলে আফসোস হয়, কষ্ট হয়। অভিভাবক তুল্য জায়গা থেকে নিজেকে সরিয়ে দলকানা রূপে কেমন করে নিয়ে যান আপনারা, এটা খুব কষ্ট হয়। আমরা এখনো অনুরোধ করব, এখনো ফিরবার পথ আছে। আল্লাহর ওয়াস্তে আগে যারা শিক্ষকরা যে পথে গিয়েছিলেন আপনারা কেউ সে পথে আর যায়েন না, এটা খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই আয়োজনগুলো শিক্ষার্থীদের জন্য আমরা এটুকু বলতে পারি, গত 105 বছরের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন তো দূরের কথা, কোনো প্রশাসনও একদিনে এই বিগার স্কেলে এক্সটেন্ডেড প্রোগ্রাম কখনো আয়োজন করে নাই। অথচ এই রিসোর্স
বাংলাদেশে ছিল, ঢাকাতে ছিল, এখনও বহু রিসোর্স আমরা চেষ্টা করছি, আমাদের লড়াই চলমান থাকবে। আমি স্পেশালি থ্যাঙ্ক জানাবো এত জটিলতা সত্ত্বেও এই আয়োজনে যেসব কোম্পানি এসছেন, চাইনিজ এন্টারপ্রাইজ যেসব কোম্পানি এখানে এসছেন, যেসব সংগঠন এসছেন, সবাইকে অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাবো ডাকসুর পক্ষ থেকে। এবং আমার শিক্ষার্থী ভাই বোনেরা যারা আজকে সিভি নিয়ে এই জব ফেয়ার অংশগ্রহণ করতে আসছেন, প্রত্যেকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা SM ফরহাদের ভিডিওটা দেখলেন। ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি শিবির থেকে পদত্যাগ করেছেন। তার এই মেয়াদ শেষ হলে তিনি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দাঁড়াচ্ছেন। তো সাদিক কায়েম যদি মেয়র হয়ে যায় ঢাকার দক্ষিণের, তাহলে ঢাকার দক্ষিণের কি উন্নতি হবে আপনারা বুঝতেই পারতেছেন। শিবিরের নেতারা যখন চায়নাতে যায় তখন ওই চায়নার হুয়াংজু নদীর তীরে দাঁড়িয়ে তারা বুড়িগঙ্গা নদী নিয়ে পরিকল্পনা করে, আর ছাত্রদলের নেতারা চায়নাতে যায়, গিয়ে ঘুরে ফিরে চলে আসে, তাদের কোনো পরিকল্পনা না কিছু নেই, তারা আবার শিবিরের সাথে টক্কর দেয়। তো এখন প্রশ্ন উঠেছে, তারাও ছাত্র সংগঠন, এরাও ছাত্র সংগঠন, এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদের কোনো শিক্ষার্থী বান্ধব কোনো কাজ তারা দেখাতে পারেনি, 1 টাকারও কোনো কাজ করেনি শিক্ষার্থীদের জন্য। কিন্তু শিবির এর আগে দেখেছেন যে ক্যারিয়ার গাইডলাইন করেছে, 2 বার করে নবীনবরণ করেছে, শিক্ষার্থীদের গিফট দিয়েছে, কিন্তু ছাত্রদল এরকম একটা অনুষ্ঠানও করতে পারেনি, তারা আবার শিবিরের সাথে টক্কর দেয়। তো প্রিয় দর্শক, সাদিক কায়েম যে এই অসম্ভবকে সম্ভব করে দেখালো, 450 জন শিক্ষার্থীকে বিনামূল্যে ফ্রিতে এত বড় বড় কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিল, যাদের বেতন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে? এবং সাদিক কায়েম নিজে মুখে বলছে যে এটা চলমান থাকবে, আমরা একের পর এক এরকম করে আরও চাকরি দেব। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।